সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিপ জয়েন্ট পেইন এবং স্টেম সেল থেরাপির ভূমিকা। হিপ জয়েন্টের পেইন বা আমাদের শরীরের যে কোনো জয়েন্টে যে কোনো ধরনের পেইন ইনজুরি হতে পারে, এবং সেক্ষেত্রে স্টেম সেল হচ্ছে রিজেনারেটিভ মেডিসিনের একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা বাংলাদেশে এখন চিকিৎসকরা অত্যন্ত সফলভাবে প্রয়োগ করছেন এবং রোগীদের মধ্যে কিন্তু বেশ পজিটিভ আউটকাম তারা পাচ্ছেন। রোগীদের ব্যথা মুক্ত একটা জীবন দান করতে এবং তাদের কোয়ালিটি অফ লাইফকে এনশিওর করতে আসলে স্টেম সেল থেরাপির কোনো বিকল্প এখন পর্যন্ত নেই। এই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। একটি নতুন বিষয়, আশা করছি আপনারা জেনে উপকৃত হবেন। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার এম এ জামান, বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদেরকে ফোন করতে চাইলে টিভিএস কলেজ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমিও ধন্যবাদ সবাইকে। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, স্টেম সেল থেরাপি নিয়ে কথা বলবো। তো স্টেম সেল থেরাপি আসলে বিষয়টা সম্পর্কে আমাদের দেশের মানুষ কতটুকু জানে, যে এই বিষয়টা আসলে কি, বা এটা নিয়ে মানুষের মনে হয়তো অনেক ধরনের ভুল ধারণাও থাকতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে সার্বিকভাবে আলোচনা করব। তো শুরুতে আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে হিপ জয়েন্ট পেইন। তো আমাকে স্যার একটু যদি সহজ করে বলতেন যে কি কি কারণে হিপ জয়েন্টে পেইন হয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ। হিপ জয়েন্টে আসলে আমাদের তো বিভিন্ন এইজের পেশেন্ট আসে, ধরেন পিডিয়াট্রিক্স, অ্যাডাল্ট এবং এল্ডারলি। দ্যাট মিনস মানে ছোট বয়স এবং টিনেজ এবং মধ্য বয়স এবং বয়স্ক মানুষ, সব বয়সেরই কিন্তু হিপ পেন হতে পারে। বিভিন্ন বয়সে বিভিন্ন কারণ হয়। ছোটরা বেশিরভাগ হয় ধরেন পোস্ট ট্রমা, খেলতে গিয়ে ব্যথা পেয়ে হয়, অনেক সময় ইনফেকশনে হয়, অনেক সময় বাতরোগে হয়। বড়দের যে মাঝ বয়সে ক্ষয়ে হয় এবং এখানেও দেখা যায় আগে একটা ট্রমার হিস্ট্রি থাকে। এবং বেশি বয়সে হয় দেখবেন যে অ্যাভাস্কুলার নেক্রোসিস, মধ্য বয়সে হয় এবং সাথে অস্টিওপোরোসিস, হাড্ডি নরম হয়ে যায়। ছোটোখাটো যেখানে পড়ে যে ট্রমা হয় একটু কলাপস করে যায়, তারপর আবার কনজারভেটিভ ট্রিটমেন্ট একটু ভালো হয়, তারপর দেখা যায় যে ওখানে আস্তে আস্তে হিপ পেনটার সাথে সাথে ডিটেরিয়েট করতে থাকে, খারাপ হতে থাকে। পরে এক্স রে বা অন্য আল্ট্রাসাউন্ড এমআরআই করে ধরা পড়ে যে আমার এই সমস্যা ধরা পড়েছে। তো রোগীরা সাধারণত বিভিন্ন বয়সের আমাদের কাছে এইভাবে প্রেজেন্ট করে। আর কিছু আছে জন্মগতভাবেও ডিফেক্ট থাকতে পারে, সেটা হয়তো 4-5 বছর পর অনেক সময় ডায়াগনোসিস হয়। ইনিশিয়ালি হয় যদি প্রপার ইভ্যালুয়েশন করা যায় আর কি। এরকম যে হিপ জয়েন্টের পেনগুলো এইভাবে। তো আর একটু হলো রোগীদের জন্য বলবো যে, বা আমাদের সাধারণ দর্শকদের জন্য, হিপের পেন সবসময় সামনে হয়। আমরা বলি যে পেছনে হাত দেখে বলি আমার হিপে ব্যথা, আসলে হিপের পেন অলওয়েজ সামনে। এটা একটা মানে স্বতঃসিদ্ধ রুলস। কিন্তু পেছনে যদি ব্যথা হয় এটা ব্যাক থেকেই হয়। হ্যাঁ, যদি সামনে ব্যথা নিয়ে আসেন তো আপনি মোটামুটি একটু মনে করতে পারেন যে আমার ডান হিপ অথবা বাম হিপ থেকে ব্যথাটা একটু নিচে নামছে। হ্যাঁ, হাঁটতে গেলে ব্যথা, দাঁড়াতে গেলে ব্যথা, উঠা বসা করতে ব্যথা, আবার শুয়ে পড়লে কমে যায়। এই ধরনের প্রেজেন্টেশনগুলো হিপেরটা সাসপেক্ট করি আমরা। স্যার, যারা স্পোর্টসম্যান, খেলাধুলার সাথে যারা বিভিন্নভাবে জড়িত, প্রফেশনাল এবং নন প্রফেশনাল, তো অনেক সময় দেখা যায় যে তাদের ইনজুরি জনিত কারণে ব্যথা হয়ে থাকে। তো সাধারণত কি কি ধরনের ইনজুরি হতে পারে? যদি আপনি নন প্রফেশনালটাই বলি আগে, তো নন প্রফেশনালরা সাধারণত ধরেন সকালবেলা একটু 1 মাস পর খেলতে গেল বা এই ধরনের ক্ষেত্রে হয় কি, প্রথমে কমন হয় গ্রয়েন ইনজুরি, যেটা ধরেন আমাদের হিপের আশেপাশে যে বড় বড় মাসল বা টেন্ডন আছে এগুলোতে একটু স্ট্রেইন হয়, স্প্রেন হয়, টান খায় আমরা যেটা বলি, সেটাতে সাধারণত শুধু আইস আর রেস্ট দিয়েই কমে যায়, কিছু সাথে ব্যথার ওষুধ খেতে হয়। কিন্তু যদি দেখা যাচ্ছে যে 5-7 দিন পরেও যাচ্ছে না ব্যথা, বা ইনজুরিটা প্রথমেই একটু বেশি হয়েছে, তো আমরা সরাসরি রোগী ডক্টরের কাছে আসলে আমরা ইমেজিংয়ে চলে যাই, মানে ইনভেস্টিগেশনে চলে যাই। তো সেখানে আমরা এক্স রে, প্রয়োজনে আরও যদি আমরা মাসেল বা টিস্যু, সফট টিস্যু ইভ্যালুয়েট করতে চাই, মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, এটা আমরা করছি কনফিডেন্টলি অনেকদিন যাবতই, প্রায় অ্যাবাউট 10 ইয়ার্স। এবং আর না হলে আমরা এমআরআইতেও যেতে পারি, যদি এমআরআইটা একটু কস্টলি। তো এখানে যদি আমরা একই সাথে সফট টিস্যু এবং বোন টিস্যু দেখতে পারি, তো সাধারণত অ্যাকিউট স্পোর্টস ইঞ্জুরিগুলোতে হয় কি একটু কালেকশন থাকে,
তো কালেকশন যখন হয় তখন সাধারণত প্রথমে আমরা বলি রেস্ট, এবং যেহেতু এটা ওয়েট বিয়ারিং জয়েন্ট, আমরা ওজন দিই, দাঁড়াতে ভর দিই, এটা প্রথম রেস্টার সময় আমি ধরে আপনি ওয়াশরুমে যাবেন, আপনি দাঁড়াবেন, ওই সময়টা আমরা বলি অথবা হুইল চেয়ার অথবা ক্রাচ, মানে যতটুকু ইমোবিলাইজেশন করা রাইট, যায়। এবং ওয়েট বিয়ারিং না করা। এবং বলা হয়েছে যে যদি ওই ট্রমা টাইমটাতে ফার্স্ট 24 আওয়ার্স যদি আপনি পায়ে ট্র্যাকশন দিয়ে রাখেন ওজন দিয়ে, এটা আবার 4 কেজির মতো, তাহলে যে পরবর্তী আমরা সিকুইলি আপনি অনেকে জানেন এভিএন নাম, অ্যাভাস্কুলার নেক্রোসিস, এটা প্রায় 85% প্রিভেন্ট করা যায় যদি উইদিন 6 আওয়ার্সে যদি ট্র্যাকশন দেওয়া যায়। আর যদি যত লেট হবে তত এভিএনের চান্স বাড়ে আর কি, ট্রমাগুলো যদি ধরেন মডারেট টু সিভিয়ার হয় আর কি। অ্যাকিউট হ্যাঁ, অ্যাকিউট ট্রমা। এবং এইসব ক্ষেত্রে বেশিরভাগই এক্সরে নর্মাল থাকে। এক্সরেতে তো কোনো ফাইন্ডিং না না, শুরুতে দেখবেন যে এক্সরে ভালো আছে, ডাক্তার ওষুধ খান কমে যাবে, কিন্তু দেখবেন যে প্রথমে একটু কমে, এরপরে দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে অল্প 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 ব্যথা আছে, ভালো হচ্ছে না, এবং এরপরে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং 1-2 মাস চলে যায়, এই ব্যথাটা তখন ক্রনিক স্টেজে চলে যায়। আস্তে আস্তে রাইট, আস্তে আস্তে ক্রনিকে চলে যায়, মানে মূল ব্যথা কমে যাওয়ার পরও অল্প ব্যথাটা পারসিস্ট করে যায়। এই জন্য ইনিশিয়ালি যদি যত অ্যাকিউট ম্যানেজমেন্ট, যত আপনি অ্যাবসলিউট ম্যানেজমেন্টে যেতে পারবেন, আইসিং, রেস্ট, নন ওয়েট বিয়ারিং, তখন দেখা যায় যে প্রিভেনশন অফ মেনি কমপ্লিকেশনস করা যায় আর কি। আচ্ছা স্যার, আপনারা তো বাংলাদেশের রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করছেন, তো আমি একটু জানতে চাই, একটু পিছনের দিকে যাব যে কবে থেকে আপনারা শুরু করলেন বা শুরুটা আসলে কিভাবে ছিল? ভালো কোশ্চেন। আসলে এই তাহলে নিজের গল্প চলে আসে। আমি আসলে 2015-এ আমি স্টেম সেলের জন্য ইউএসএতে যাই, ওখানে আমাদের একটা 2 উইক কনফারেন্স ছিল, ওখানে ক্যাডাভারিক ওয়ার্কশপ করি। আগের থেকেই পড়াশোনা ছিল, যেহেতু আমি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, তো রিজেনারেটিভ মেডিসিন একটা ম্যানেজমেন্টের একটা পার্ট, যেহেতু এটা নন সার্জিক্যাল। তো কোথায় কোথায় হচ্ছে, যেমন আইসিআরএস একটা কনফারেন্স ছিল, ইন্টারন্যাশনাল কার্টলেস রিজেনারেশন অ্যান্ড জয়েন্ট প্রিজার্ভেশন সোসাইটি, তাদের কনফারেন্সে অ্যাটেন্ড করলাম। এরপরে একটা ছিল যে আপনার আমেরিকান বোর্ড অফ রিজেনারেটিভ মেডিসিন, সেটা ডিপ্লোমেট হলাম 2017-এ। তো যেটা ইন্টারন্যাশনাল রিকগনিশন, ওদের ওয়েবসাইটও আপনারা দেখলে পাবেন, তার সারা ওয়ার্ল্ডে রিকগনিশন দেয় যারা স্টেম সেলের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে চায়। তো ডিপ্লোমেট হওয়ার পর তারপরে আমরা পিআরপিটা আরও আগে থেকে করছিলাম, মানে পিআরপিটা ধরেন 2015 থেকে, আর 2-3 বছর পর আমরা স্টেম সেলে মুভ করে আর একটু অ্যাডভান্স টেকনোলজিতে। তো স্টেম সেলের এরপরে আমরা যেগুলো কন্ডিশনগুলো আমাদের দেশে ভালো হচ্ছে না, বা সার্জিক্যাল অপশন নাই, অথবা শুধু কনজারভেটিভ ফিজিও শেক মেডিসিন দিয়ে ভালো হয় না, এই ধরনের কেসগুলোতে স্টেম সেলের ভালো সুযোগ আছে আর কি। আচ্ছা তো স্টেম দ্যাট মিনস সেল অ্যাবাউট 8 to 9 years হয়ে গেছে। 8 থেকে 9 বছর ধরে আপনারা স্টেম সেল ব্যবহার করছেন। আমরা পিআরপিটাকে যতটা শুনতে পাই, অর্থাৎ যতটা জনপ্রিয়, স্টেম সেল থেরাপি কিন্তু ততটা আমরা পপুলারলি, মানে সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, বা সাধারণ মানুষের কাছেও বিষয়টা অনেকটাই নতুন বা দুর্বোধ্য বলে মনে হয়। তো স্যার একটু সহজ করে যদি বলতেন যে আসলে স্টেম সেল থেরাপি কি? আসলে প্রথমে পিআরপিটা বলি, যে পিআরপি আপনারা জানেন যে প্লেটেড রিচ প্লাজমা, এগুলো অনেক ভেরিয়েন্ট আছে। তো এটা অনেক ফিজিশিয়ান বা সার্জন ইউজ করে, আমি যেমন স্কিন স্পেশালিস্ট, প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক্স, বা আমরা ফিজিক্যাল মেডিসিন, অথবা যারা কিছু কিছু রিজনারি মেডিসিন প্র্যাকটিস করছেন সোললি এরকম। তো পিআরপিগুলো সাধারণত, যেহেতু আপনার নাম শুনে বুঝছেন যে প্লেটলেট রিচ প্লাজমা, তো প্লেটলেটের কাছে আমাদের যখন কেটে যায় কোথাও শরীরে বা ইনজুরি হয়, তখন শরীরে প্লেটলেট এসে জড়ো হয়, জড়ো হয়ে প্লেটলেটটা ব্রেকডাউন হয়, এবং প্লেটলেটকে বলা হয় পাওয়ার হাউস অফ গ্রোথ ফ্যাক্টর, মানে এখানে গ্রোথ ফ্যাক্টরের স্বর্গ আর কি, প্রচুর গ্রোথ ফ্যাক্টর আছে, মোর দেন 100 টাইপস। তো এই গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ হলে তখন টিস্যু হিলিংটা প্রমোট হয়, এবং আপনার উইদিন 1 আওয়ার আপনার হিলিং শুরু হয়ে যায়, এবং ডিজিজের মানে ইনজুরির উপর ভেদ করে, মানে নির্ভর করে আপনার হিলিংটা হতে থাকে। কিন্তু বডির ন্যাচারাল সিস্টেমে এই যে প্লেটলেটটা আসে ব্লাড থেকে, সেটা খুব কম পরিমাণে, এবং এটা সাধারণত 1 to 3 ডেজের মধ্যে হিলিংটা স্টপ হয়ে যায়। পরবর্তীতে হয় কি, ফাইব্রোসিস দিয়ে রিপ্লেস হয়, যেটা নন কন্ট্রাক্টাইল টিস্যু, নন ফাংশনিং, শুধু হিলিং হয় বাট আমাদের কাজের জন্য হ্যাম্পার করে, কারণ ওইখানে তো আগে ফাইব্রাস টিস্যু ছিল না। এখন আমরা পিআরপিটা আমরা কী করছি, যে আমরা কী করছি যে শরীরের ব্লাড থেকে অটোলগাস, তার শরীরের ব্লাড থেকে নিয়েই আমরা ধরেন আমরা 10 ml ব্লাড নিলাম, কিন্তু ওইখানে আছে প্লেটলেট আছে, আমরা জানেন যে ধরেন
2 to 3 lakhs। তো এইটা 10 ml ব্লাডে, কিন্তু আমার লাগবে, আমি যে ছোট্ট জায়গায় ইনজুরি হয়েছে ওইখানে আমাকে দিতে হবে অথবা ধরেন 1 ml 2 ml। এখন এত অল্প জায়গা আমাকে হাই কনসেন্ট্রেটেড প্লেটে লাগবে, 10 ml দেওয়া সম্ভব না। তখন আমরা করি কি, ওই ব্লাড থেকে আরবিসি ডাব্লিউসি যেগুলো অন্যান্য কম্পোনেন্ট আছে ওগুলোকে আলাদা করে ফেলি। এরপরে যেটা প্লেটে থাকে সেটাকে আবার অল্প জায়গায় ওই সমস্ত 10 ml এর সব প্লেটলেট হাইলি কনসেন্ট্রেশন করে ওইখানে নিয়ে আসি। এরপরে এই কনসেন্ট্রেটেড প্লেটটাকে আমরা বলি রিচ প্লাজমা প্লেটলেট, রিচ প্লাজমা। এই প্লাজমার মধ্যে যে ফুল অফ প্লেটলেটটা আমরা দিয়ে আসি, দিয়ে আসলেই প্লেটলেট ভেঙে গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে এবং হিলিং হওয়া শুরু করে। এইভাবে মানে তাহলে হলো আমরা বুঝলাম যে গ্রোথ ফ্যাক্টর মানে হিলিংকে প্রমোট করে, ইনজুর টিস্যু যেটা ইনজুর হয়েছে সেটাকে ভালো হতে সাহায্য করছে এবং মানে নিয়ার নর্মাল বলতে পারেন। কিন্তু স্টেম সেল যেটা, এটা আপনারা বলতে পারেন মাদার সেল, যেটা যেটা অন্য টিস্যু তৈরি করতে পারে। নামই হলো, যেমন আমাদের জন্ম হয়, একটু বলি ভালো করে, যে জন্ম হয়, জন্মের সময় একটা বাচ্চার কিডনি হয়, লিভার হয়, হার্ট হয়, বোন হয়, ব্রেন হয়। কোথা থেকে হয়? প্রথম তো একটা সেল ছিল, তারপরে কিছু সেল, তারপর আরও সেল, পরে সেলগুলো ভেঙে বিভিন্ন জায়গায় চলে যায়, ওইখান থেকে কিডনি তৈরি হয়, লিভার তৈরি হয়। এভাবে যে প্রথম টিস্যু থেকে তৈরি হয় সেটা আসলে অরিজিনাল স্টেম সেল, যে কিডনি, যে লিভার। এখন যে টিস্যুটা থেকে হচ্ছে এই টিস্যুটা কিন্তু থেকে যায়, এই টিস্যু কিন্তু ডেড হয়ে যায় না। যদিও এই টিস্যুটা একটু বয়স হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে। এখন ধরেন আমি আপনি আছি, শুনছেন যারা তারা আছেন, প্রত্যেকের লিভার, কিডনি, বোন আছে না? এখন যেটা থেকে হয়েছে সেটাও কিন্তু আছে। এখন এই জন্য এক কনসেপ্ট আসছে যে অ্যাডাল্ট স্টেম সেল। তাহলে অ্যাডাল্ট স্টেম সেল কী করছে? আমরা আপনার ওই অর্গান থেকে যেটাই হোক, ধরো আমি বোন থেকে নিই, তা আপনার বোন থেকে যখন আমি নিব, আপনার কিন্তু এমব্রায়নিক বা ওই লেভেলের যে সেলগুলো থেকে নতুন সেল তৈরি হয়, সেই মাদার সেলটা কিন্তু আছে। তো আমরা যখন অ্যাডাল্ট সেল অনেক সেল কালেক্ট করি, কালেক্ট করার পর বিশেষ প্রক্রিয়ায় আমরা ওই মাদার সেলটাকে আলাদা করে ফেলি বা ডিটেক্ট করে ফেলি, নিয়ে আসি। যেমন পিআরপি 10 ml থেকে 1 ml করলাম, ওরকম মাদার বোন মেরো এই ধরনের স্টেম সেল থেকে, মানে স্টেম মানে বোন মেরো সেল থেকে আমরা অল্প পরিমাণে স্টেম সেল বের করে ফেলতে পারি। এই স্টেম সেলটা হলো একটা ইউনিক সেল, যেটা এটা রিজেনারেট করতে পারে যে কোনো সেলে। এখন আমার দরকার, ধরেন আমি কোনো এক বোন অথবা কার্টিলেজ অথবা জয়েন্টে দিব অথবা লিগামেন্টে দিব। এখন আমি তো নিয়েছি বোন মেরোতে, কিন্তু যেহেতু বোন মেরো থেকে নিলেও এই ধরনের মাদার সেলগুলো যেখানেই দিবেন সেখানেই সে প্রয়োজন মোতাবেক সিগন্যালটা নিয়ে ওইটাতে নতুন সেল কনভার্ট হইতে পারে। যেহেতু এটা সেল দিচ্ছি, এইখানে এটা কিন্তু পিআরপি কোনো মতো গ্রোথ ফ্যাক্টর রিলিজ করবে না। সে নতুন করে আরেকটা সেকেন্ড সেল তৈরি করবে, থার্ড সেল তৈরি করবে, ফোর্থ সেল, এইভাবে টিস্যুগুলো দিয়ে ভরে যাবে যেখানে আমার দরকার, গ্যাপ আছে, মানে রিজেনারেশন হবে সেই জায়গাটাতে। এখন তাহলে আমরা একটা বুঝলাম যে যে আমরা অ্যাডাল্ট স্টেম সেল দেওয়ার মানে হলো যে আমার রেমনেন্ট অফ এই এমব্রায়নিক স্টেম সেলগুলো আমরাকে নিয়ে আসতেছি, বা হিমোপয়েটিক স্টেম সেল বা মাদার সেল, প্লুরিপটেন্ট বা এই ধরনের সেলগুলো নিয়ে আসার পর তাকে আমরা, এখন এইটা কেন রিজেনারেট করবে, এইটাকে স্টিমুলেট করার জন্য আমরা আবার পিআরপি দিই। ওইখানে পিআরপির গ্রোথ ফ্যাক্টরগুলো আবার স্টেমকে স্টিমুলেট করে, আবার যেখানে দিচ্ছে ওইখানকার যে টিস্যু এনভায়রনমেন্ট সেটা আবার ওইখান থেকে সিগন্যাল নিয়ে নেয় স্টেম সেল। স্টেম সেলের মধ্যে অনেক রিসেপ্টর আছে, তখন তারা আবার আপনার স্টিমুলেটেড হয়ে রিজেনারেট করে। কিন্তু অনেকে ভয় পাইতে পারেন যে স্টেম সেল যদি রিজেনারেট হয়, রিজেনারেশন যদি না থামে, মানে দ্যাট মিনস এটা যদি টিউমার হয়ে যায়। না, এটা কোনো সেরকম কোনো ওরকম মানে এখানে তো কোনো অ্যাবনরমাল গ্রোথ, সেল গ্রোথ হচ্ছে না। না না, এটা যেখানে দরকার সেখানে হয়ে এটা স্টপ হয়ে যায়। তো এটা খুব রিওয়ার্ডিং। তাহলে এটা দিচ্ছি কোথায়? যেখানে ইনজুরি হচ্ছে বা প্রবলেম হচ্ছে সেই জায়গায় আমি দিচ্ছি। বাট এটা দেওয়ার অ্যাপ্রোচটার জন্য এক্সপার্টাইজ লাগে, প্রসেসিংয়ের জন্য সায়েন্টিস্ট বা বায়োটেকনোলজিস্ট লাগে, একটা ল্যাব লাগে। কিন্তু অনেক আছে দেখবেন যে আরেকটা, আমি বললাম অটোলোগাস, মানে তার শরীর থেকে নিয়ে আমি এটা বানিয়ে দিচ্ছি, ওয়ান ডে প্রসিডিউর। এখানে তেমন সেল ম্যানিপুলেশন হয় না, এই জন্য ইথিক্যাল প্রবলেম নাই। কিন্তু আরেকটা স্টেম সেল আছে যেটা অ্যালোজেনিক, আমি এটা বলি, যেটা অন্য জায়গা থেকে, অন্যের টিস্যু থেকে নিয়ে আপনার আরেকজনের শরীরে, রোগীর শরীরে দেওয়া হয়। এইটার ব্যাপারে কিছুটা
প্রবলেম আছে যে মেডিকেল লিগ্যাল কিছু রাইট, এগুলো terms থাকতে ধরেন পারে। সরকারের কিছু রুলস রেগুলেশন দরকার, তারপর এটা কতগুলো কাজ হবে এটা নিয়েও কিছু ডাউট আছে, এবং এগুলোর কমার্শিয়ালি যেহেতু অ্যাভেলেবেল, হাইলি কস্টলি, এবং লিভিং টিস্যু থাকতে পারে, ডেড টিস্যু থাকতে পারে, এবং এগুলো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে নন এক্সপার্ট লোক আইভি দিয়ে দেয়, যে আমি আইভি দিলাম যেখানে এগুলো কাজ হবে হবে, নাইলে নাই। এবং রোগীরা ধরে অনেক সময় অনেক বেশি প্রচারে বিভ্রান্ত হয়ে যেমন হার্টের অসুখ, এইজিং, সেরেব্রাল পলসি, অটিজম, এই ধরনের প্রচার করা হয়, যেগুলোর ব্যাপারে আপনারা যদি ভালো আর্টিকেল সার্চ মানে করেন এখনো কোনো এভিডেন্স পাবেন না। দেখবেন যে সব সেন্টার পেপার পত্রিকা দেখায়, কিন্তু আপনি কোনো সাইন্টিফিক পেপার কোনো দেখায় সায়েন্টিফিক জার্নাল না। এই জন্য আপনারা এসব ক্ষেত্রে যদি মানে আগাতে চান, আপনার শস্য বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, যেমন শিশু রোগের শিশু ডাক্তারের সাথে আপনি কথা বলতে পারেন, আমরা যেহেতু স্টেম সেলে কিছু কথা বলছি আমাদের সাথে কথা বলতে পারেন, তাহলে হয়তো আমরা প্রপার গাইড দিতে পারবো ইনশাআল্লাহ। স্যার আপনারা ইন্ডিকেশনটা কিভাবে ঠিক করেন যে আপনারা পিআরপি দিবেন নাকি স্টেম সেল দিবেন? আচ্ছা, ধন্যবাদ, এটা ভালো একটা কোশ্চেন। পিআরপি আমি আগেই বলেছি যে যেহেতু এটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে ড্যামেজ টিস্যুকে হিল করতে হেল্প করে, বাট ইট ডু নট, এটা রিপ্লেস করে না আর কি, মানে টিস্যু রিপ্লেস করে না। তো এখন আমরা আগে ডিটেক্ট করি যে এটা টিস্যুটা কী ধরনের ইনজুরি হয়েছে। আমি আগেই বলেছি যে প্রথমে আমরা সাধারণত রোগীটা একটু শর্ট হিস্ট্রি নেই, এক্সামিনেশন করে যায় এটা এই জায়গার প্রবলেম। ধরেন আপনি হিপ বললাম, তো হিপের প্রবলেম সামনে না পেছনে, পেছনে না শুধু সামনে হচ্ছে, তাহলে আমি ফোকাস করলাম হিপে, ধরেন কিছু স্পেশাল টেস্ট করলাম, এরপর এক্সরেতে চলে গেলাম যে বোন ইনজুরি নাই, এরপর আমি তাহলে মাসকুলার আল্ট্রাসাউন্ড অথবা এমআরআইতে চলে গেলাম। এমআরআইতে আমি পেলাম যে বোন মেরো ইডিমা, হ্যাঁ বোন মেরো ইডিমা বা বোন কন্ডিশন, এই ধরনের রিপোর্ট দেখেন পাবেন, বা পাওয়া যায় যে আপনার ওয়াটার লাইক, মানে পানি জাতীয় জিনিস বোনের ভিতর জমা হয়, যেটা বেশি দিন থাকলে এটা বোন মরে যায়, নেক্রোস হয়, যেটা আপনারা অনেকে জানেন অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ। অথবা আপনি ধরেন যে টিস্যু ইঞ্জুরি পেলাম আশেপাশে। এখন এটার ধরন কতটুকু, ইঞ্জুরি যদি ধরেন আপনার অল্প ইঞ্জুরি হয়, মাইক্রো ইঞ্জুরি, এক একটা ফাইবার কিছু কিছু ছিঁড়েছে, এইটা আমরা গ্রেড 1 ইঞ্জুরি বলি। অনেকগুলো ফাইবার যদি মানে ইঞ্জুরি হয় তখন আমরা গ্রেড 2 বলি। আর যদি একদম ডিটাচমেন্ট হয়ে যায়, ছিঁড়ে এদিক থেকে ওদিক, দ্যার ইজ এ গ্যাপ, এটা গ্রেড 3, যেটা সার্জিক্যাল রিপেয়ার লাগে। এখন এই ইঞ্জুরিগুলো কমনলি আমি যদি বলি অ্যাঙ্কেল, ফুট, মানে তারপর হলো নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এটা যেহেতু ওয়েট বিয়ারিং জয়েন্ট এই তিনটাতেই হয় বেশি, এবং এই তিনটাতেই ইঞ্জুরি বেশি। আর যেমন হাতে ইঞ্জুরিগুলো কম হচ্ছে, পায়ে ইঞ্জুরি, পড়ে যায় ব্যথা, খেলতে যায় ব্যথা, এগুলো হচ্ছে, বাসায় পিছলে যায় বড়রা ব্যথা হচ্ছে, বাথরুমে পড়ে যায় ব্যথা পাচ্ছে। তো এগুলোতে আমরা সাধারণত হিপে নিতে হয় এসিএল, ক্রুশিয়েট লিগামেন্ট, আপনারা জানেন, অনেকেই জানেন এসিএল ইঞ্জুরি, পিসিএল ইঞ্জুরি। আপনার অ্যাঙ্কেলে হচ্ছে এটিএফ ইঞ্জুরি, অ্যাঙ্কেল স্প্রেইন বলে যেটা। আর হিপে যেটা হচ্ছে যেমন প্রথম হয় আইলোসাস টেন্ডন ইঞ্জুরি কমনলি, বা অ্যাডাক্টর ইঞ্জুরি, আর ভিতরে হচ্ছে যে কোনো জায়গায় বোন মেরো ইডিমা হতে পারে যদি একটু মধ্যম পর্যায় থেকে সিভিয়ার ইঞ্জুরি হয়। এখন লিগামেন্ট ইঞ্জুরি যদি হয়, সেটা যদি গ্রেড 1 আর গ্রেড 2 হয়, আপনি পিআরপি দিতে পারেন। আর যদি 3 কাছাকাছি বাট নট, মানে আপনার একদম গ্যাপ হয়ে একদম এফোর হয়ে গেছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে না, সেক্ষেত্রে আপনি টিস্যু ইঞ্জুরিতে কিছু স্টেম সেল দিতে পারেন। তো মোস্ট অফ দ্য কেস আমরা টিস্যুতে পিআরপি দিয়ে আসি, কারণ ওই ধরনের সিভিয়ার ইঞ্জুরি কম হয়। যেটা সিভিয়ার ইঞ্জুরি হয় সেটা বোন ইঞ্জুরি সহই হয়, মানে তখন আপনাদের সার্জিক্যাল প্রসিডিউরে যেতে যেটা অর্থোপেডিক সার্জন বা ট্রমা সার্জনরা করছে। বাট ওইখানে একটা হলো কি, অল বোন ইঞ্জুরি সাথে সফট টিস্যু ইঞ্জুরি সাথে নেওয়া হয়। তো অনেক জায়গায় হয় কি, কম্বাইনের টিম থাকে, সার্জন বোনটা আপনার নেইলিং অথবা প্লেট লাগিয়ে দিল, সফট টিস্যু হিলিংয়ের জন্য পিআরপি দিয়ে আসলো, এটা একটা ভালো একটা অ্যাপ্রোচ। অথবা আপনার হিলিং হওয়ার পর আপনার উইদিন 2 উইকসের মধ্যে পিআরপি পরেও দেওয়া যেতে পারে, মানে দ্রুত সুস্থ হওয়ার জন্য। আর আমাদের একটা জিনিস হলো যে ধরেন তাহলে যে আমি বললাম যে তাহলে বোন মেরো ইডিমা যেটা, এটা তো সার্জিক্যাল কেস না, এমআরআইতে চলে আসছে, রিপোর্ট দিল বোন কন্ডিশন, বোন ইডিমা, যেতে আমি বলছি এটা নেক্রোসিস হয়ে যাবে। তো সবাই রেস্ট দেয়, এগুলো দেয়। তো আমি একটু আগে বলেছি যে হিপের জন্য ট্র্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট উইদিন 6 আওয়ার্স, আর উইদিন 24 আওয়ার্স যদি একটু লেট হয় 6 আওয়ার্সের পরে, তাহলে 45% চান্স আপনার প্রিভেন্ট করা যায়। এর বেশি হয়ে গেলে ট্র্যাকশন দিয়ে লাভ কম হয়, বাট যদি কিছু হয় ব্যথা অন্তত কমে। তো এই বোন মেরো ইডিমার জন্য বেস্ট ট্রিটমেন্ট হলো ইন্ট্রাওসিয়াস, মানে বোনের ভেতর পিআরপি অথবা স্টেম সেল দিয়ে আসা, বোনের ভেতর। এটার জন্য ওটি লাগে, সিআরম লাগে,
যেটা একটু মডারেট ইনভেসিভ, মানে এক্সপার্টাইজটা হ্যাঁ সেভাবে লাগবে লাগবে। মেইনটেইন এমনি করতে এটা হয় আইবি দিলাম ওই যে ওই ধরনের অ্যালোজেনিক এগুলো দিয়ে কিন্তু এটা হবে না, একদম স্পেসিফিক ভাবে যে ওই জায়গায় দিতে টার্গেট হবে। পয়েন্টে সেটা। আমরা আমরা যে হাঁটুর যে স্টেজিংটা করি এটা খুবই সিম্পল প্রসিডিউর। আমরা জাস্ট খালি স্ট্যান্ডিং অবস্থায় আমরা এক্সরে করে দেখতে পারি। তো এটা সব জায়গায় হয়। সাধারণত কমন প্র্যাকটিস আপনি দেখবেন যে শুয়ে এক্সরে করে। তো স্ট্যান্ডিং অবস্থায় এক্সরে এটা আমাদের ডক্টরদের জন্য ভালো হবে এই ইনফরমেশনটা যে আপনারা স্ট্যান্ডিং অবস্থায় এক্সরে দিবেন। এক্সরে নি জয়েন্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এপি, দ্যাট মিনস এপি ইন স্ট্যান্ডিং ভিউ। তো স্ট্যান্ডিং অবস্থায় এক্সরে করলে আমরা ওয়েট বেয়ারিং অবস্থায় আমরা বুঝতে পারি যে হাঁটুটা কতটুকু কম্প্রোমাইজ হয়েছে। তো হাঁটুতে আপনার সাধারণত 3টা কম্পার্টমেন্ট আছে। তো মিডিয়াল কম্পার্টমেন্ট যেটা মিডিয়াল ভেতরের সাইডে আমরা ব্যথাটা রোগীদের সবসময় ব্যথা বলবে ভেতরের সাইডে ব্যথা, এদিকে ব্যথা, ভেতরের দিকে ব্যথা। তো ভেতরের দিকে যেহেতু স্পেসটা আস্তে আস্তে কমতে থাকে, কমা মানে হলো কি কার্টিলেজটা আপনার ক্ষয় হয়ে বোন টু বোন লেগে যায়। এখন এই যে বোন টু বোন লেগে যাচ্ছে কতটুকু লাগছে, যখন একদমই লেগে যায় এটা আসলে স্টেজ 3-তে চলে আসে। আর স্টেজ 4টা হলো বোনটা যখন বেঁকে যায়, হ্যাঁ আমরা বলি ভ্যারাস ডিফর্মিটি, বেশিরভাগই ভ্যারাস হয়। আর যেগুলো সেকেন্ডারি এগুলো ভালগাস মানে অন্যভাবে বেঁকে যায় উল্টাভাবে। তো ভ্যারাসটা একটু এরকম বোয়িংভাবে এবার বেঁকে গেলে তখন এটা আসলে নি রিপ্লেসমেন্ট সার্জারি লাগে, যেটা অর্থোপেডিক সার্জনরা করছেন। তা আমাদের উদ্দেশ্য হলো কনজারভেটিভলি যেটা আমরা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, যে হাউ উই কিপ দ্য জয়েন্ট অ্যাজ লাইক অ্যাজ বিফোর, মানে আগের মতো আমি রাখতে পারি, ফাংশনালিটিটা যেন রাইট। স্বাভাবিক তো হয়। প্রিভেনশনটার মধ্যে আমাদের এই পিআরপি স্টেম সেলগুলো আসে। তো পিআরপিটা সাধারণত স্টেজ 1 আর স্টেজ 2-তে খুবই কার্যকর, এবং আমরা এটার সাথে অনেক সময় হাই মলিকুলার ওয়েট হাইলোরিক অ্যাসিডও দিই যাতে ভেতরে লুব্রিকেন্সিটা মেনটেন হয়। আর কাটলে যে টুকটাক ইনজুরি থাকে আমাদের চলতে ফিরতে, হ্যাঁ সেটাও আমরা রিভাইভ করা যায়। কিন্তু যখন স্টেজ 3-তে থাকে যে নিয়ার টু বনে স্পেস লস কিন্তু বোন ডিফর্মিটি, বোন বেঁকে যায় নাই, এইসব ক্ষেত্রে স্টেম সেল বেশ কার্যকর। তো এখানে স্টেম সেল আমরা কিন্তু এখন এখানে স্টেম সেলটা দিচ্ছি কারণ আমরা যদি আর্থ্রোস্কোপি করে ভেতরটা দেখি দেখবেন এখানে অনেক কার্টিলেজ একদম নষ্ট হয়ে চলে গেছে। সেক্ষেত্রে স্টেম সেলটা আবার নতুন করে কার্টিলেজ তৈরি করবে, রাইট। আচ্ছা, এখন কার্টিলেজের সাথে আমরা কিন্তু তখন আমরা স্টেম সেলকে স্টিমুলেট করার জন্য পিআরপি দিই, লুব্রিকেন্সির জন্য আমরা পরবর্তীতে বা আগে পরে আমরা হাইলোরিক অ্যাসিডও দিয়ে আসি। এবং পাশাপাশি আমাদের যে অন্যান্য শু মডিফিকেশন, এক্সারসাইজ, রিহ্যাব এগুলোও পাশাপাশি করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন এগুলো আসবে। তাহলে হবে কি যে রিজেনারেশন তো অ্যাট এ টাইম ওই সময় হয়ে যাবে তা না, ইট উইল ওয়ার্ক, সময় লাগবে, একটা ওভার দ্য টাইম একটা সময়, রাইট। এটা সময় লাগবে এবং তার সে যদি ওইভাবে মেনটেন করে লাইফস্টাইল তাহলে ইট উইল ওয়ার্কস লং মান্থস টুগেদার, ইয়ার্স টুগেদার, এরকম চলতে মানে থাকে। রিহ্যাবিলিটেশনেরও পাশাপাশি এখানে ভূমিকা জি, আছে যে জি। তাকে কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ আপনারা জি। নিশ্চয়ই সাজেস্ট করে জি, থাকেন। এবং আগেই তাকে মানে এটা টিউনিং করতে হবে যে তার লাইফস্টাইলে উঠা বসা হাই কমোড ইউজ করা, ওয়েট কমানো, এক্সারসাইজ মানে দ্যাট মিনস কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, হ্যামস্ট্রিং স্ট্রেচিং এগুলো করা। আমার যদি একটা হাঁটুতে ব্যথা থাকে সেটা আমি কিভাবে আমি পা ফেলবো, কোন পা দিয়ে আগে উঠবো। সাধারণত আমরা বলি যে ভালো পা দিয়ে উপরে উঠবে সিঁড়ি দিয়ে ওঠার সময়, নামার সময় খারাপ পা দিয়ে নামতে হয় আগে। এগুলো মেনটেন, কারণ প্রতিটা ছোটো ছোটো ইনজুরি আমার হাঁটুটা ড্যামেজ করে। এবং আমাকে এক্সক্লুডও করতে হবে এই যে হাঁটু ব্যথা যেটা ভালো হচ্ছে না এটাই স্টেম এটাই পিআরপি বিষয়টা তা না, আমাকে অ্যাড্রেস করতে হবে যে কোন জিনিসটা এটার পেইন জেনারেটর, পেইনটা রাইট কী দিয়ে পেইনটা হচ্ছে। এটা কি যদি ধরেন মনে করেন আমি ধরলাম ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, রিমাটয়েড, স্পন্ডাল আর্থ্রোপ্যাথি বা রিঅ্যাক্টিভ গাউট, এগুলোতে কিন্তু স্টেম পিআরপি কাজ করবে না। কখন করবে? যখন ফুললি কন্ট্রোল ওই ডিজিজটা হবে, অটো ইমিউন এর ক্ষেত্রে কাজ করবে না। যখন আমি ওই ধরনের ড্রাগ দিয়ে এই রোগটা কন্ট্রোল থাকবে তখন শুধু থাকবে ডিজেনারেটিভ ইস্যুটা যে ক্ষয়টা, তখন আপনি এটা কাজ করবে তখন দিতে পারবেন। কিন্তু যদি এইটা ডায়াগনোসিস মিস হয় প্রাইমারি যে এটা অন্য কারণে ক্ষয় হচ্ছে, এইজিংয়ের বিষয়টা বাদে, ট্রমারাইজ বাদে, তাহলে শুধু পিআরপি দিলে ভালো হচ্ছে না দিয়ে দেখি এইভাবে কিন্তু হবে না। আমাকে শিওর হতে হবে যে ডক্টরকে যে এটা পিওরলি পিআরপি বা স্টেম সেল এখানে ইন্ডিকেটিভ অবশ্যই, রাইট। আচ্ছা স্যার, এই যে আমরা পিআরপি বা স্টেম সেল থেরাপি নিয়ে কথা বলছি, তা আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন, সরকারি ব্যবস্থাপনায় আপনারা কোথায় কোথায় এই থেরাপিগুলো দিচ্ছেন? আমরা সরকারি ব্যবস্থায় আমরা পিআরপিটা দিচ্ছি, তারপর যেটা বলা হাই মলিকুলার ওয়েট হাইলোরিক অ্যাসিড এটাও আমরা দিচ্ছি। আমাদের ডিপার্টমেন্টে মাস্কুলার আল্ট্রাসাউন্ড 2টা মেশিন আছে, সেটা দিয়ে আমরা আগে ডায়াগনোস করতে পারি নিজেরাই টিস্যু ইনজুরি, নার্ভ ইনজুরি। হ্যাঁ, নার্ভে আমরা কিন্তু দেই মানে যেগুলো আপনার এটা একটু বলে ফেলি যেটা আসলো কথাটা, নার্ভে আপনারা যদি দেখবেন যে
নার্ভ যদি ছিঁড়ে যায়, এটা আমরা বলি নিউরোটমেসিস, সেটা হলে সার্জিক্যাল রিপেয়ার লাগে। কিন্তু যদি আপনার নার্ভ থেতলে যায়, ট্রমা হয়েছে অথবা পোস্ট ট্রমা, ধরেন একটা অপারেশন হয়েছে, এখানে অপারেশন করার সময় কিন্তু লিম্বে কী করে, টর্নিকেট দেয়, পেঁচিয়ে দেয়, তোমার অপারেশন করে দেখবেন হাত ওঠে না, পা নড়ছে না, হ্যাঁ, দেখবেন যে 3 to 4 আওয়ার্স ব্লাড সাপ্লাই বন্ধ থাকার কারণে, তখন ফিজিওথেরাপি দিচ্ছে 1-1.5 মাস, ভালো হচ্ছে না। আমরা যদি ওই নার্ভটার আশেপাশে পিআরপি দিয়ে আসি, আপনার এটা সাথে ফিজিও চলে, 1-1.5 মাসে পুরো ভালো হয়ে যায়, এবং উই হ্যাভ নো ফেল কেস, বা সবাই ভালো হয়ে গেছে। তা আগে এগুলো অনেক সময় ভালো হতো না, বা এইভাবে অর্থোসিস স্প্রিন দিয়ে চলতো। তো এটা নার্ভের একটা বড় একটা ইস্যু আছে, নার্ভে দেওয়া যায়। তো বলছিলাম যে ডিএমসিতে আমাদের তাহলে আমরা এটা দিচ্ছি, এবং আমাদের বড় বড় মেডিকেল কলেজ যেসব ফিজিওলজি ডিপার্টমেন্ট আছে, সেগুলো ডিপার্টমেন্ট যেমন চিটা মেডিকেল, রংপুর মেডিকেল, অথবা ধরেন সলিমুল্লাহ, সরওয়ার্দী, এসব জায়গায় কিন্তু আপনার মানে আমরা ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট, ওদের সহায়তা নিয়ে আমরা পিআরপিটা বানিয়ে নিই। আর আমাদের এখানেও সেন্টিপিস আমরা আনছি, এখন আসে নাই, তাহলে সরাসরি আমরা নিজেরা বানাতে পারবো। স্টেম সেলটা আমরা এখনও পারিনি ডিপার্টমেন্টে, কারণ এটার জন্য মিনিওটি লাগবে, তো ল্যাব লাগবে। এই ফ্যাসিলিটিসটা আমরা গভর্নমেন্ট লেভেলে করতে পারিনি, কিন্তু প্রাইভেট লেভেলে আমরা এগুলো অলরেডি আমরা শুরু করেছি। স্যার, খরচের ব্যাপারটা যদি আসে, যে মানুষের মনে স্বাভাবিকভাবে ধারণা থাকে যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি অনেক বেশি খরচ ব্যয়বহুল, তো আসলে এই বিষয়টা নিয়ে স্যার কি বলবেন? আচ্ছা, তো আমি একটু বলছিলাম যে যেটা মানে গভর্নমেন্টের বাইরে আমরা সাধারণত মানে করছি যেটা, সেটা একটু বলি যে এখানে কিছু কিছু সেন্টার করছে যারা ভালোভাবে, প্রাইভেট সেন্টার, পাশাপাশি আমরা যেমন পপুলার ডায়াগনোসিস সেন্টার, সেখানে আমরা করছি, এবং রিজেন ল্যাব একটা হয়েছে মগবাজারে, সেখানেও আপনার স্টেম সেল পিআরপি করছে, ওদের একটা ক্লিন রুম এবং ল্যাব আছে। তো এইগুলো আপনার মানে উইদাউট ল্যাব, ক্লিন রুম ছাড়া, মানে হাইলি স্টেরাইল রাইট, মেইনটেইন করতে এবং হয়, এগুলো sterility। আইএসও 8, আইএসও 7 এই ধরনের স্ট্যান্ডার্ড লাগবে আপনার, না হলে কিন্তু মানে আপনার ইনফেকশনের চান্স থাকবে আর কি। তো বলছিলেন যে কস্টের বিষয়টা, কস্ট যেটা, সেটা হলো যে পিআরপি সাধারণত দেখবেন যে আরও অন্যান্য জায়গায় ইউজ হয়, আমি বলেছি যে অন্যান্য স্পেশালিস্টরা করছেন, সেই সব জায়গায় ভ্যারি করে। তো আমাদের এখানে সাধারণত গভর্নমেন্টে ভেরি মিনিমাম কস্ট, গভর্নমেন্টে আপনার মানে এইটার জন্য কস্টটা আসলে করা হয়নি। তা আমরা এই মুহূর্তে চালাচ্ছিল যে অন্যান্য ক্ষেত্রে যেটা খরচ পড়ে, দ্যাট মিনস হাইস্ট 700 টাকা, সেটা 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 আমরা এখানে দিয়ে আমরা আপাতত চালাচ্ছি আর কি, যে আলাদাভাবে কোনো রেট নির্ধারণ হয়নি, যাতে আমাদের মানে কোনো কোশ্চেন রেজ না হয়। কিন্তু প্রাইভেট লেভেলে আপনার যেহেতু মানে ল্যাব আছে, ক্লিন রুম আছে, ও অ্যাসিডিফিকেশন আরও অনেক স্ট্যান্ডার্ডাইজ, সেখানে সেট আপের জন্য খরচ প্রায় অ্যাভারেজ যদি আমি বলি ধরেন 10 to 20,000-এর মতো ভ্যারি করে। বাইরের দেশে কিন্তু এটা অনেক, অ্যাবাউট $500 থেকে $1,000 এরকম খরচ। সেই হিসাবে দেশে খরচটা কমই, যারা জানেন না তাদের জন্য তথ্যটা দিলাম। আর স্টেম সেল যেটা, সেখানেও আপনার এটা ভ্যারি করে কোন জায়গায় দিচ্ছে, কী ধরনের ইন্ডিকেশনে, সেটা যেহেতু ওটি লাগে, তো সেক্ষেত্রে মানে মিনিমাম অ্যাভারেজ খরচ আপনার 1 থেকে মানে 1.5 লাখের মতো চলে যায় খরচের মধ্যে। বেশিও লাগতে পারে যদি আরও বেশি ইনভেসিভ প্রসিডিউর, সময় বেশি পরিমাণ লাগে, সেই ক্ষেত্রে লাগতে পারে। যেমন হিপে বেশি খরচ পড়ে, নি জয়েন্টে একটু কম পড়ে, বা যদি সফট টিস্যুতে হয় আরও কম পড়ে, এরকম আর কি। ডিপেন্ড করে যে পেশেন্টের কন্ডিশন কি। রাইট, যেহেতু এটা আপনার বড় ধরনের সার্জারি, মানে ফুল ড্যামেজ থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসা, সেক্ষেত্রে যেমন রিপ্লেসমেন্ট সার্জারিতে অ্যাবাউট 4 to 5 লাখ লাগে এখন। তো সেক্ষেত্রে যদি আর্লি স্টেজে এটা করা যায়, তাহলে আপনি ডেফিনেটলি এটা সার্জারি চাইতে কস্ট ইফেক্টিভ, এবং এটা পেশেন্টেরও এটা কিন্তু সার্জিক্যাল ইন্ডিকেশন, এটা কিন্তু বিকল্প না, এটা হলো প্রিভেনশন হিসাবে। যখন সার্জারি কেস হয়ে যাবে তখন সার্জারি করতে হবে, আর আমরা করব আরও আগে, যাতে সার্জারি করতে না হয়, মানে ওই পর্যন্ত যেন পেশেন্টের কন্ডিশনটা না যায়। রাইট, সেটা আপনাদের উদ্দেশ্য থাকে। জি। আচ্ছা স্যার, অনেক ধরনের মিথ প্রচলিত আছে, অনেক ধরনের অপপ্রচার আমরা এখন দেখি, যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের চোখে পড়ে, তো সেই বিষয় নিয়ে স্যার আপনার কি মন্তব্য? হ্যাঁ, আমি তো তখন বলেছিলাম যে যে আপনার যে এখন দেখবেন যে আপনাদের অনেকের অটিজম বাচ্চা আছে, বিকলাঙ্গ বাচ্চা আছে, অথবা অনেকে আছে যেমন স্কিম হার্ট ডিজিজ, কিডনি ফেলুর, হ্যাঁ, আপনার মানে সিভিয়ার আনকন্ট্রোল ডায়াবেটিস, এইসব ক্ষেত্রে আসলে বা লিভার ফেলুর, অনেক সময় এরকম প্রচার দেওয়া হয় যে স্টেম সেল দেন ভালো হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে প্রথমে আমি বলেছি যে রেসপেক্টিভ ডক্টরের সাথে আগে, যিনি স্পেশালিস্ট, তার সাথে আগে পরামর্শ করবেন,
তারপর আপনি নিজে অথেন্টিক আর্টিকেল সার্চ করেন যে কোনো এভিডেন্স আছে কিনা, অথবা যদি কেউ বলে তাকে এরকম যদি পেপার দেয় সেই পেপার রেফারেন্সও ঘাটে দেখবেন, তাহলে আপনি এইভাবে আগাতে পারেন। না হলে শুধু যদি আপনার যারা বাইরে স্টেম সেল দিয়ে প্র্যাকটিস করছে, যাদের কোনো এক্সপার্টাইজ নাই বা ওই ধরনের কোনো ডিপ্লোমা ডিগ্রি নাই, ABRM যেটা আমি বললাম যে স্কিল বা নলেজের, তারা কিন্তু দেখবেন যে শুধু কিছু প্রচার করে বাইরে থেকে চীন থেকে বা অন্য বিভিন্ন দেশ থেকে স্টেম সেল কিনে এনে দিয়ে দিচ্ছে, কমার্শিয়ালি অ্যাভেলেবেল যেগুলো আইভি দিয়ে দিচ্ছে। এখন রুগীকে বলে নিচ্ছে যে কাজ হলে হবে, হবে না, কিন্তু এগুলো যদি আপনার মানে অ্যাবসলিউটলি কাজ হতো তাহলে কিন্তু একদিনে অনেক কিছু চলে আসতো। এটা এখনও রিসার্চ বেসে আছে যে রোগীর উপর ট্রায়ালের পর্যায়ে কিন্তু নাই, যে কিন্তু যেগুলো মাসকুলোস্কেলেটাল ক্ষেত্রে এটা খুবই হোপফুল, মানে এটা এভিডেন্স বেসড, অলরেডি এস্টাবলিশড একটা প্রসেস। আরও কিছুতে আসছে যে কিছুটা এভিডেন্স চলে আসছে, সেটা বলে রাখি। যেমন মনে করেন ডায়াবেটিসে প্যানক্রিয়াটিক্স আইলেটসন ল্যাগার সময় সেলে। একদমই শেষ হয়ে গিয়েছে, আমাদের আচ্ছা। শেষ করতে হবে। দর্শকদের জন্য স্যার যদি এক লাইনে কোনো পরামর্শ আপনি দেন। দর্শকদের জন্য আমি বলবো যে কোনো ট্রিটমেন্টই আসলে মানে স্বয়ংসম্পূর্ণ না। আপনাকে রোগটা আগে ডায়াগনোস করার চিন্তা, আমার রোগটা কী হয়েছে এটা আগে জানবো আমি, তারপর আপনাকে আস্থার সাথে ওই ট্রিটমেন্টের পাশাপাশি অন্যান্য ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা ভেরিফাই করবেন, এবং তারপর আপনি ওইটার পাশাপাশি অন্যান্য ট্রিটমেন্ট আমি যেটা বললাম যে কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো, আপনার এক্সারসাইজ, ফিজিও বা লাইফস্টাইল মডিফিকেশন, হ্যাঁ কিছু ওষুধ লাগলে সেগুলো। স্যার আমাদের শেষ করে দিতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বলছিলাম হিপ জয়েন্ট পেইনে স্টেম সেল থেরাপির ভূমিকা বিষয়ে। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।